ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ধর্মতলা থেকে গড়িয়াহাট একটু একটু করে বাড়ছে পুজোর বাজারে ভিড়, তবে সবটাই নিয়ন্ত্রিতভাবে, স্বাস্থ্যবিধি মেনে। মাস্ক, স্যানিটাইজার আর সোশ্যাল ডিস্টেন্সিংকে সর্বক্ষণের সঙ্গী করে আমাদের রোজকার জীবনের চেনা ছবিগুলো বদলে দিয়েছে করোনা। এবারে দুর্গাপুজো হবে সেভাবেই। দুর্গাপুজো বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই ছবিগুলো। রাস্তায় জনসমুদ্র, মণ্ডপে দর্শনার্থীদের ঢল, বিশাল বিশাল মণ্ডপ, প্রতিমা। জাঁকজমক, থিম ভাবনায় একে অন্যকে টক্কর দেওয়ার চেষ্টা। এবারের পরিস্থিতি অবশ্য আলাদা। করোনা সুর সব বদলে দিয়েছে, কিন্তু পুজো হবে না তা তো হয় না। তাই বৃহস্পতিবার পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতো কিভাবে সেজে উঠছে বিভিন্ন পুজো মণ্ডপ, ভিড় বাঁচিয়ে প্রতিমা দর্শনের জন্য কোথায় থাকছে কি ব্যবস্থা, আজ তাই ঘুরে ঘুরে দেখব আমরা। স্বাস্থ্যবিধি মেনে পুজোর জন্য মুখ্যমন্ত্রী যে নির্দেশগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম খোলামেলা প্যান্ডেল। এই বাংলাতে এবার প্রায় 37,000 পুজো হচ্ছে। একটু খোলামেলা মণ্ডপ করুন। মায়ের চালার উপরে নিশ্চয়ই ঢেকে রাখবেন, কিন্তু 4-5টা খালি রাখুন। সাইডে যদি ঢাকতে হয় তাহলে ছাদ খোলা রাখুন, আর ছাদ ঢাকতে হলে অন্য দিকগুলো খোলা রাখুন। খোলামেলা পরিবেশের কথা মাথায় রেখে মণ্ডপ তৈরি করছে মুদিয়ালি শিব মন্দির। এখানে পুজোর মণ্ডপ তৈরি করা হচ্ছে ছোট্ট ঠাকুর ঘরের আদলে। প্রতিমা যেখানে থাকবে সেই জায়গাটুকু ঘেরা, তবে সেখানে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। ভিড় এড়াতে বাইরের অংশ পুরোটাই খোলা। প্রতিমা থাকবে 6 ফুট উঁচুতে, ফলে অনেক দূর থেকেই প্রতিমা দর্শন সারতে পারবেন দর্শনার্থীরা। মণ্ডপে ঢোকার প্রয়োজনই পড়বে না। আমার ঠিক পেছনেই শিব মন্দির পুজোর মণ্ডপের এই মুহূর্তের কাঠামো, আর আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা অতিক্রম করে বাইরে থেকে আসা দর্শকরা মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারবেন না। মণ্ডপের ভেতরটা শুধুমাত্র পুজো এবং পাড়ার লোকেদের আনুষঙ্গিক কাজের জন্য নির্দিষ্ট করা হয়েছে। আর এই দূরত্ব থেকে যাতে প্রতিমা দর্শন করা যায় ভালোভাবে, তার জন্য মণ্ডপের সামনেটা সম্পূর্ণরূপে খোলা থাকছে এবং প্রতিমা বসানো হবে অনেকটা উঁচুতে। সম্পূর্ণভাবেই বহু দূর থেকে জিনিসটা দেখা যাবে, আর আমরা চাইছি না ভেতরে ঢুকুক, কারণ ভেতর আমরা এখানে ক্লোজ করে দেবো। এই পোর্শনটা, অর্থাৎ যেখানে ঢাকা পোর্শনটা আছে, এখানে খালি পুরোহিত মশাই আর পাড়ার কয়েকজন লোকজন থাকবে যারা পুজোটা বোঝে। পুজোর বাইরের লোকেরা এখানে একেবারেই অ্যালাউড না। দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোগুলোর মধ্যে অন্যতম একডালিয়া এভারগ্রিন। এখানকার সুবিশাল মণ্ডপ, সাবেক প্রতিমা দেখতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। করোনাকালে একডালিয়ার পুজোর মণ্ডপের আকার বিশেষ বদলাচ্ছে না, তবে প্যান্ডেলের ভেতরে যাতে ভিড় না হয় সেজন্য দুদিকে থাকবে পেল্লাই আকারের দরজা। মণ্ডপের ভেতরে যাতে ভিড় না জমে সেজন্য 3টি দরজাতেই থাকবেন স্বেচ্ছাসেবকরা। এক একবারে মণ্ডপে ঢুকতে দেওয়া হবে সর্বোচ্চ 30 জন দর্শনার্থীকে। পুজো দেখতে যারা পছন্দ করেন, দক্ষিণ কলকাতায় 78 বছর ধরে তাদের অবশ্যই পছন্দের ডেস্টিনেশন একডালিয়া এভারগ্রিন। নিউ নর্মালে বদল হচ্ছে সেই মণ্ডপের কাঠামোতেও। এই যে মূল দরজা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কাঠামোর মধ্যে তৈরি হয়েছে, সেই দরজা অন্যবারের থেকে অনেকটাই বড়, যাতে লোকজন ফাঁকায় ফাঁকায় ঢুকতে পারেন। আর মূল মণ্ডপে যখন ঢুকবো, যেটা একডালিয়া সচরাচর হয় না, সেই বিষয়টি দেখা যাবে। ডান দিক এবং বাঁদিকে মণ্ডপ কাঠামোটায় কিছুটা আভাস দেওয়া সম্ভব। একই আকারের, একই আয়তনের আরও 2টো দরজা তৈরি হচ্ছে। তার ফলে মোট 3টি সমান আকারের বৃহৎ দরজা এবছর একডালিয়ায় থাকছে, যাতে লোকজন ঢোকা বেরোনোর সময় কোনো রকম ভিড় না হয়। প্রতিটি দরজায় থাকছে স্যানিটাইজেশনের ব্যবস্থা। পাশাপাশি এই প্রত্যেকটি দরজাতেই স্বেচ্ছাসেবক এবং পুলিশ নিয়ন্ত্রণ করবেন, যাতে সব দরজা মিলিয়ে
একসঙ্গে 30-এর বেশি মানুষ মণ্ডপে ঢুকতে না পারেন। সুব্রতদা, এমনি পুজোর সময় রাজনৈতিক বিতর্ক তো হয় না, তো আমরা মুখিয়ে থাকি সংবাদ মাধ্যম যে একটা তো বিতর্ক প্রয়োজন, তো বিতর্ক কি হবে? সুব্রত মুখোপাধ্যায় একদিকে থিমের বিরুদ্ধে বলবেন এবং থিমের সপক্ষে ধরা যাক অরূপ বিশ্বাস বলবেন, তো এইটা নিয়ে পুজোর 4টে দিন একটা উত্তেজনার মেজাজ থাকে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে কোন মণ্ডপে কত মানুষ গেলেন তার প্রতিযোগিতা তো থাকেই। কিন্তু এবার তো বাজেটের টানাটানিতে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত তোমারই পাল্লা ভারী। মানে সুব্রত মুখোপাধ্যায় যে সাবেকিয়ানা বা একচালার প্রতিমার কথা বলে এসেছে, তার একডালিয়া এভারগ্রিনের জন্য সওয়াল করে এসেছে, অনেকেই যারা নিয়মিত বছরের পর বছর থিমের পুজো করতেন তারাও এখন বাজেটের কারণে কিন্তু মোটামুটি তোমার দিকেই বা ওই একচালা বা সাবেকিয়ানার দিকেই ঝুঁকছেন। সুব্রতদা, এখানে থিমেও ভালো পুজো হয়, আকর্ষণ অনেক থাকে, আর আমরা সাবেকি পুজো প্রতিমাটা সাবেকিয়ানা থাকে, বাদবাকি যেভাবে সাজানো হয় অন্য জায়গাতেও আমাদের ওই একই রকমের কাছাকাছি হয়। এখন এবারে তো সম্ভব নয়, তবে আমরা ঠিক করেছি অলরেডি, ঠাকুরের বায়নাও হয়ে গেছে, ঠাকুর যা হয় তাই হবে। আর জৌলুস যেগুলো, অর্থাৎ অনেক আলোর, অনেক গেট, অনেক আমাদের খাওয়া দাওয়া হয়, সেসব এগুলো আমাদের আর এবছর করা সম্ভব হবে না। কিন্তু প্রতিমা একই প্রতিমা হবে, ওইভাবেই আমরা যেভাবে করে থাকি তার বিন্দুমাত্র পরিবর্তন হবে না। আর যে প্যান্ডেলটায় মা থাকবেন সেটাও আমরা যেরকম হয় সেরকমই করব। বাদবাকি অনেক আনুষঙ্গিক যে সাজানো ব্যাপার থাকে সেটা অনেক কমে যাবে। আমরা জানি এবার দর্শকরাও খুব সংযতভাবে আসবেন, আমরা ওই জন্য পুজোর ওপরেই সাধারণভাবেও জোর দিয়ে থাকি, এবারও সেইভাবেই পুজোটা আমরা করব। একডালিয়ার পুজো দেখতে গিয়ে অনেক পুজোর মতোই মানে হাঁটতে হয় না মানুষকে, মোটামুটি ভিড়ে ভাসতে ভাসতে পুজো দেখতে দেখা হয়ে যায় মানুষের। তো এই বছর কিন্তু চ্যালেঞ্জটা সম্পূর্ণ অন্য, এবং আমি সেটা কিভাবে সম্ভব আমার কাছে অন্তত এই মুহূর্তে পরিষ্কার নয়। সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং বা এই ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তুমি দর্শক সামলাবে কি করে। আমি বলছি যে 8 ফিটের ব্যবধানের কথা বলা হচ্ছে, একডালিয়ার সাধারণ ছবিটা 8 ফিটে 8 জন লোক দাঁড়িয়ে থাকে, আর 2 জন দর্শনার্থীর মধ্যে 8 সেন্টিমিটারের ব্যবধানও থাকে না, তো সেইটা কি ভাবছো? হ্যাঁ, এটা আমরা ভেবেছি। আমাদের এই প্রথম আমাদের একটা লাইন করে ঢোকাতে হবে। আমাদের এই দীর্ঘদিন ধরে আমরা পুজো করছি, আমাদের পুলিশ থাকে না, ভলেন্টিয়ার থাকে না, আমাদের কোনো রকম ছেলে মেয়ে আলাদা থাকে না। কিন্তু এইবার আমাদের যদি মানুষ আসেন, কম বেশি যাই আসুন, তাদের কিন্তু একটা লাইনে সম্ভাব্য একটা পরিস্থিতি তৈরি করে ডিসিপ্লিন মেনে ওইরকম গায়ে গায়ে থেকে আশাটা আমাদের করা যাবে না। এবছরে পুজোয় জাঁকজমক, অর্থনৈতিকভাবে ঔজ্জ্বল্য প্রকাশ করা, থিমের বাহার করা, এগুলো এবছরে কোনো সম্ভাবনা নেই। আমার এখানে যে 5টা বড় পুজো আছে তার মধ্যে ইতিমধ্যে 2টো পুজো কমিটি বলে দিয়েছে যে তারা খুব ছোট করে একচালার মূর্তি দিয়ে পুজো করবে, যে পুজোর যে নিয়ম আচার মেনে পুজোগুলো করবে, কিন্তু পুজোর যে বহিঃপ্রকাশ ঔজ্জ্বলতা থাকে, উৎকর্ষতা থাকে, সেটা ততটা দেখা যাবে না। বাকি আরও 2টো পুজো কমিটি তারা বলেছে যে তারা থিম হয়তো করবে, শিল্প উৎকর্ষতা তারা রাখবে, কিন্তু বাজেট প্রায় 75% কমিয়ে দেবে, 25% বাজেটের উপর করবে। এবং আমি যেটা প্যাট্রোনাইজ করি এই পুজোগুলোকে, আমার নিজের পরিচয় বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে, এবারে আমি পুজো কমিটিগুলোকে বলে দিয়েছি যে এবছরে সমস্ত পুজো কমিটিকেই প্রাণে অর্থ ব্যয় করতে হবে, কারণ পুজোর সময় সাধারণ মানুষের, বিশেষ করে প্রান্তিক সীমার মানুষদের অর্থনৈতিক অবস্থা শোচনীয় থাকবে। তাদের পাশে পুজো কমিটিগুলো দাঁড়াতে হবে, জামা কাপড় খাবার এগুলো মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একডালিয়া এভারগ্রিনে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে পুজো এবং ভোগ রান্নার দায়িত্বে যারা থাকবেন তাদের জন্য থাকবে স্যানিটাইজেশনের ব্যবস্থা। প্রত্যেকটা আমাদের ভলেন্টিয়ারকে আমরা একটা বোতল শিশি দিয়ে দিচ্ছি প্রতিদিন তার ব্যবহারের জন্য এবং কাজ করার জন্য। আমাদের এখানে যে ভোগ হবে সেটা স্যানিটাইজ করা হবে। এখানে ঠাকুরমশাই তার যে 10-12 জন সহকারী নিয়ে পুজো করেন, তাদের প্রতিদিন নতুন নতুন করে স্যানিটাইজেশন হবে এবং মাঝে মাঝেই, এবং যারা অঞ্জলি দেবেন তাদের স্পেশাল স্যানিটাইজেশন হবে।
তো সব মিলিয়ে আমরা এবার ওই করোনাকে মাথায় রেখেই সব আয়োজনগুলোকে করেছি। মণ্ডপ খোলামেলা রাখতে কয়েকটি পুজোর উদ্যোক্তারা আবার থিমে কিছু রদবদলও করছে। বেহালা নতুন দলের এবারের থিম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর অবলম্বনে। ডাকঘর নাটকে অসুস্থ অমলকে ঘরে বন্দী হয়ে থাকতে হতো, কিন্তু খোলা জানলা দিয়ে তার মন ছুটে যেত বহু দূরে। করোনাকালে ঘরবন্দি মানুষের দশাও অনেকটা সেই রকমই। অমলের ঘরের আদলে মণ্ডপ সজ্জায় বদ্ধ ঘরের আবহ ফুটিয়ে তোলার পরিকল্পনা ছিল, কিন্তু করোনাকালে মণ্ডপ তো খোলামেলা রাখতেই হবে। বদ্ধ ঘরের আদলে মণ্ডপ কিভাবে হবে? তাই ঘরের জানলার আকার বাড়ানো হচ্ছে। রবীন্দ্রনাথের ডাকঘর নাটকের শেষ দৃশ্যে কবিরাজ ঘরে ঢুকছে আর অমলের ঘরের দরজা জানলা খুলে দিতে বলছে, যাতে বাইরের আলো বাতাস ঢুকতে পারে। ঠিক সেটাই বেহালা নূতন দলের 55 বছরের পুজোর এবারের থিম। ভাবনা অমলের সেই ঘরবন্দি অবস্থা, যেখান থেকে এই মহামারীর সময় প্রায় সবাই অমল হয়েছিল। আর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকে যে নির্দেশ সরকারি তরফে এসছে, তারপর নূতন দল তাদের এই ভাবনাতেও ঠিক একই রূপান্তর ঘটিয়েছে। অর্থাৎ তাদের যে থিম, অর্থাৎ যে ঘর, তার জানলাগুলো আরও বড় করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমলের পুজো মানে অমলের ব্যাপারটা, যেটা ঘরবন্দি অমল অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে থাকতো, জানলা দিয়ে সারাক্ষণ বাইরে তাকিয়ে থেকে এক এক করে লোক যেত, তাদের সঙ্গে ডেকে ডেকে কথা বলতো। মানে তার একাকিত্ব, অসুস্থতার জন্য ঘরবন্দি যে অবস্থাটা, সেটাই আমাদের শিল্পী বিশ্বনাথ দেব ভাবলেন যে ফুটিয়ে তুলবেন, যে আমাদের সারা পৃথিবীর মানুষও তো এখন একই অবস্থা অমলের মতোই হয়ে আছে। ঘরবন্দি হয়েছিলাম আমরা এতদিন ধরে, বেরোতে পারছি না, বাইরে বেরোনোর আকাঙ্ক্ষা আছে তীব্র। সেটা নিয়ে এই পুজোটা তৈরি করা হচ্ছে এবারে। পাশাপাশি দর্শকদের ভিড় এড়াতেও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। নূতন দলের পুজো মাঠে ঢুকতে হয় এই সরু গলিটা পার করে। অন্য বছর এই গলিতেই অপেক্ষারত থাকেন দর্শকেরা ভিড় করে, এবারটা তেমন হচ্ছে না। উদ্যোক্তারা সিদ্ধান্ত নিয়েছেন এই গলির পৌঁছানোর আগেই বড় রাস্তার মোড়ে সেখানে ব্যারিকেড করে দেওয়া হবে এবং প্রত্যেকে সারিবদ্ধভাবে দাঁড়াবেন, আর ঠিক এই জায়গাটায় পৌঁছে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তবেই তারা পুজো মণ্ডপে এগোতে পারবেন। বেহালা নূতন দলের পুজোয় দুর্গা দেবী নন, সুধা নামে যে ছোট্ট মেয়েটি অমলের জন্য ফুল নিয়ে আসতো, তার আদলে প্রতিমার রূপ ফুটিয়ে তোলা হবে। তার হাতে অস্ত্রের বদলে থাকবে ফুল। করোনার থাবা এড়াতে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ঢোকা বেরোনোর রাস্তা আলাদা করতে। প্যান্ডেল এমন ভাবে করুন, এখনো কিছুদিন টাইম আছে, যাতে ফিজিক্যালি ডিস্টেন্সিং যেটা আমরা মেনটেন করি, ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি অ্যান্ড সেপারেট এক্সিট করুন। একটু যদি দূরে দূরে একটু রিং করে দেওয়া যায়, যারা দেখতে আসবেন ঠাকুর একটা লাইন করে দিন, দেখবেন বাদ বাকিটা তারা নিজেরাই মেনটেন করবে। অন্তত চক দিয়ে একটা দাগ কেটে দিক। ঢোকার সময় প্যান্ডেলে স্যানিটাইজার, এটা কম্পালসারি করতে হবে, মাস্ক অ্যান্ড স্যানিটাইজার। সেই মতো পরিকল্পনা করেছে রাজডাঙ্গা নবোদয়। এই পুজো বরাবরই থিমের অভিনবত্বের জন্য পরিচিত। এবার মণ্ডপ খোলামেলা রেখে কি থিম করা যায় তা নিয়ে অনেকদিন ধরেই ভাবনা চিন্তা করছিলেন উদ্যোক্তারা। তখনই তাদের মাথায় আসে পুরনো বাড়ির ঠাকুর দালানের আদলে মণ্ডপ সাজালে কেমন হয়। ঠাকুর দালানের আদলে মণ্ডপ সাজালে তা খোলামেলাও থাকবে, আবার সাবেকিয়ানার ছোঁয়াও থাকবে। অতএব সেই ভাবনাতেই এখন সেজে উঠছে রাজডাঙ্গা নবোদয়ের পুজো প্রাঙ্গণ। ভিড় এড়াতে ঢোকা এবং বেরোনোর রাস্তা থাকবে সম্পূর্ণ আলাদা। আপনারা দেখছেন 3 দিক খোলা আমরা মণ্ডপ করব এবং মণ্ডপের মধ্যে আমাদের প্রায় 3000 স্কোয়ার ফিট জায়গা, ফাঁকা জায়গা থাকবে, যেখানে দর্শনার্থীরা প্রবেশ করবেন এবং আমরা যেখানটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দূরত্ব বিধি মেনে, যেখানে প্রতিমা দর্শন করবেন এবং বাইরে বেরিয়ে যাবেন। আপনারা প্রত্যেকে জানেন যে আমরা থিম ওরিয়েন্টেড পুজো করি, কিন্তু এবছর আমরা কিছুটা থিম থেকে সরে গিয়ে কিছুটা সাবেকিয়ানার দিকে আমরা চলে এসেছি। আমাদের প্রতিমা সাবেকি থাকছে, মণ্ডপও প্রায় রাজবাড়ির আদলে হচ্ছে। করোনা আবহে মানুষ এখন সংকটে, চাকরি উপার্জন হারিয়ে অনেকেই চোখের জল ফেলছেন। পুজোর আনন্দ অনুভব করার মতো পরিস্থিতি তাদের নেই। এই মানুষগুলোর পাশেও দাঁড়াচ্ছে রাজডাঙ্গা নবোদয়। সুন্দরবনের একটি স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে তারা মাস্ক তৈরি করাচ্ছে। সেই মাস্ক বিক্রির আয় তুলে দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীর হাতে। আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে, এই মণ্ডপই পাল্টে যাবে পুজোর সময়, যেভাবে একটু একটু করে সেজে উঠছে। যেখানটা রয়েছে আমরা ঠিক সামনেটাই একটা পুজোর দালান হবে। এমনকি পুজো উদ্যোক্তারা কথাও বলছেন যে প্রতিমার ধাঁচে সেই সাবেকি প্রতিমা এই কলকাতা অথবা দেশ বাংলায় যে জিনিসটা আগে দেখা যেত ঠিক সেমনটাই করা হচ্ছে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তার 3 দিক খোলা থাকবে, অর্থাৎ ঠিক
এই পেছনের দিকটা, অথবা এই অংশে হচ্ছে সেই বড় বাড়িগুলোর দালান, যার ওপাশটা একেবারে খালি, এবং অবশ্যই মাথায় কোনো ছাউনি থাকছে না। লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং এর পুজো এবার পা দিল 48 বছরে। এবারের পুজোর থিম কেদারনাথ। মণ্ডপ তৈরির কাজ অনেক দূরে গিয়ে গেছে। এবার মণ্ডপে ঢোকার সময় দর্শনার্থীদের দেয়া হবে মাস্ক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের 1 লক্ষ মাস্ক তৈরি করার, যে মাস্কে থাকছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লোগো। যে সমস্ত দর্শকরা এই কেদারনাথ দর্শনে আসবেন তাদের হাতে দেওয়া হবে একটি করে প্যাঁড়া, আর তার সঙ্গে এই ধরনের মাস্ক। কেদারনাথ মন্দিরের আবহ তৈরিতে কোনো খামতি রাখছেন না শ্রীভূমি স্পোর্টিং এর উদ্যোক্তারা। মন্দিরের মতো এই মণ্ডপে ঢোকার সময় প্রত্যেককে দেয়া হবে প্যাঁড়া, সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে থাকবে স্যানিটাইজারের ব্যবস্থাও। তবে ভিড় এড়াতে শ্রীভূমি স্পোর্টিং এর তরফে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করা হচ্ছে, ফলে আপনি চাইলে এখানে না এসে ঘরে বসেই প্রতিমা দর্শন সেরে ফেলতে পারেন। এমনকি বাড়িতে বসে ডিজিটাল অঞ্জলির ব্যবস্থাও থাকছে। শ্রীভূমি স্পোর্টিং এ প্রতি বছর অষ্টমীতে 10,000 লোক বসে ভোগ খায়, কিন্তু করোনাকালে সেই ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। প্যাকেটে করে ভোগ বিতরণ করা হবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 1 লক্ষ মাস্ক তৈরি করছে। এই যে আমি যে মাস্কটা পরেছি, এই কালারে 5-6 কালারে মাস্ক তৈরি হচ্ছে, এবং আমরা প্রতিটা বাড়িতে এই মাস্ক পৌঁছে দেবো, এবং যারা ঠাকুর দেখতে আসবে তাদেরকেও আমরা দেওয়ার ব্যবস্থা করছি মাস্কে। শ্রীভূমি পেজ থেকে আমরা সারা বিশ্বের মানুষকে ঠাকুর দেখাবো, এবং বিশ্বের মানুষ, রাজ্যের মানুষ, দেশের মানুষ তারা যাতে ঘরে বসে শ্রীভূমির এই প্যান্ডেল দেখতে পারে, কেদারনাথ তারা দেখতে পারে, তার জন্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবারে ব্যবস্থা করেছে। লেকটাউন যদি কেদারনাথ হয় তাহলে বদ্রীনাথ সন্তোষ মিত্র স্কোয়ার। বুঝলেন না তো? শ্রীভূমি স্পোর্টিং এর থিম যেমন কেদারনাথ, তেমন সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ভাবনায় উঠে আসছে বদ্রীনাথের মন্দির। কেদার দর্শনে যদি লেকটাউন যেতে হয়, তবে বদ্রী দর্শনে অবশ্যই আসতে হবে সন্তোষ মিত্র স্কোয়ারে। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম বদ্রীনাথ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবার পা দিল 85 বছরে। মণ্ডপ তৈরি হচ্ছে শোলা দিয়ে। সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে গেলে কোথা দিয়ে কিভাবে ঢুকবেন তা দেখে নিন এখনই। সন্তোষ মিত্র স্কোয়ারে প্রবেশ করার পরেই মণ্ডপের বাঁদিকের এই চওড়া পিচ রাস্তা ধরে এগিয়ে যাবেন বদ্রীনাথের মন্দির দর্শন করতে করতে। বদ্রীনাথের মন্দির দর্শন শেষ হলেই ঠিক পিছনেই আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপটি রয়েছে, এখানেই প্রতিমা থাকবে, এবং এই মণ্ডপের মধ্যে দর্শকরা প্রবেশ করবেন। এখানে আমরা দেখিয়ে দিই যে ঠিক এই যে লোহার বিমটা রয়েছে, এই লোহার বিম থেকে উল্টো দিকে এই যে লোহার বিম রয়েছে, এতটাই চওড়া ঢোকা এবং বেরোনোর পথ। শুধুমাত্র ওপরে ত্রিপল দিয়ে একটা চাঁদোয়া খাটানো থাকছে। সামনে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের ওপর প্রতিমা দর্শন করবেন, এবং উল্টো দিক দিয়ে ঠিক একইভাবে বেরিয়ে যাবেন। করোনাকালে স্বাস্থ্যবিধির ব্যাপারে উদ্যোক্তারা বেশ কড়া। মহামারীর আবহে কোথাও কোনো রকম আপোষ করা হবে না। আপনারা লাইভ স্ট্রিমিং পাবেন, সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে আপনারা লাইভ স্ট্রিমিং পাবেন, আমাদের ওয়েবসাইট থেকে লাইভ স্ট্রিমিং পাবেন, পুজোটাকে লাইভে দেখতে পাবেন, অনেক ডিটেলসে দেখতে পাবেন। মাঠে সরকারি নিয়মকানুন মেনে যা যা করণীয় আছে সরকারি ব্যবস্থা সেটা তো থাকবেই, কিন্তু ভিড় যদি উপচে পড়ে তাহলে কিন্তু আমরা প্যান্ডেল তখনই দর্শনার্থীদের জন্য বন্ধ করে দিতে বাধ্য হব। বাঙালির কাছে দুর্গাপুজো মানেই অষ্টমীর অঞ্জলি, সন্ধ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান, দশমীর সিঁদুর খেলা। কিন্তু করোনা আবহে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ভিড় না করে দফায় দফায় অঞ্জলি দিতে হবে। একইভাবে হবে সিঁদুর খেলা। সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না, সেই মতোই ব্যবস্থাপনা করেছে মুদিয়ালি। এই মণ্ডপের দুদিকে দরজার আকার অনেকটা বাড়ানো হচ্ছে। যেখানে ঠাকুর থাকবে সেই জায়গা অনেকটা কমানো হচ্ছে, যাতে দর্শকদের দাঁড়ানোর জায়গা বাড়ানো সম্ভব হয়। এই মণ্ডপ সাজানো হবে হস্তশিল্পের বিভিন্ন কারুকাজে। সেগুলি তৈরি করে মণ্ডপে এনে বসানোর কাজ হবে। এবছর নিজের কাজ 10 জনের মধ্যে আমরা ভাগ করে নিয়েছি, যাতে অনেকেই যারা কাজ হারাচ্ছিল তাদেরকে সাথে নিয়েছি। ফলে এই বছর পুজো কতটা নান্দনিকতা দিতে পারবো সেটা হয়তো সময় বলবে, কিন্তু সব মিলিয়ে এই পরিস্থিতি এবং সিচুয়েশনকে সাপোর্ট করবে আমাদের পুজো, এবং সেই জায়গাটায় যে একজন মানবিক দিকটা অন্তত মুদিয়ালি ক্লাব তার পুজোর মধ্যে একেবারে বজায় রাখবে। মুদিয়ালির পুজোয় ভোগ বিতরণ, সিঁদুর খেলা রীতিও আগের মতো থাকছে না। করোনাকালে সেখানেও একগুচ্ছ বদলের ছোঁয়া।
দক্ষিণ কলকাতার অতি পরিচিত ক্লাব মুডিয়ালি ক্লাব, তাদের যে মূল দরজা দুটি, সেই দুটি এবারে আরও বড় হচ্ছে। খোলামেলা মণ্ডপেই হবে পুজো। আর এই ক্লাব তাদের সিঁদুর খেলা থেকে শুরু করে অঞ্জলি ভোগ থেকে শুরু করে বিসর্জন তার জন্য সুপরিচিত। কিন্তু করোনা আবহে প্রত্যেকটি নিয়মেই বদল আসছে। যেটা নিয়ে ভেবেছি সেটা হচ্ছে ভোগ। আমাদের এখানে ভীষণ বড় করে ভোগ হতো এবং সবার জন্য, কিন্তু এই বছর এই সিচুয়েশনের জন্য আমরা যেরমভাবে বসিয়ে খাওয়াই লোককে, যেরমভাবে আমরা বুফে সিস্টেমে যেরমভাবে ভোগ বিতরণ করি চারি জায়গা থেকে, এইবারে সেটা করতে পারছি না। তার বদলে আমরা যেটা ভেবে নিয়েছি সেটা হচ্ছে প্রত্যেক মেম্বার বা এই পল্লীবাসী তাদের আমরা কুপন ইস্যু করে দেবো। কাশী বসলেনের থিমে গুরুত্ব পাচ্ছে সাবেকিয়ানা। মণ্ডপে ঢোকার সময় মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা তো থাকছেই, দর্শনার্থীদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে অভিনব পন্থা নিচ্ছেন উদ্যোক্তারা। মণ্ডপে ঢোকার সময় প্রত্যেককে দেয়া হবে একটি করে ছাতা। ছাতা খুলে হাঁচলে কাছাকাছি আসার সম্ভাবনা থাকবে না, ফলে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখা সহজ হবে। পুজোর উপকরণেও থাকছে ভেষজের আধিক্য। কাশী বসলেনের উদ্যোক্তাদের তরফে অনেক আগেই ঘোষণা করা হয় যে পুজোর থিম অস্তিত্ব রাখতে ঘটে পুজো হবে। অস্তিত্ব রাখতে ঘট পুজো করবেন কাশী বসলেনের পুজো উদ্যোক্তারা, এমনটাই জানিয়েছিলেন তারা করোনা আবহের মধ্যে। কিন্তু তাদের এই বক্তব্যের মধ্যেই লুকিয়েছিল একটা টুইস্ট। সেই টুইস্ট হচ্ছে এবছর তাদের থিম হচ্ছে ঘট, যে ঘট তৈরি করা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী যেরকমভাবে নির্দেশ দিয়েছেন যে বাইরে থেকেই যাতে মণ্ডপ দৃশ্যমান হয়, সেই কারণে এবছর যারা কাশী বসলেনে আসবেন তারা বাইরে থেকেই কিন্তু এই ঘরটিকে দেখতে পাবেন। কম সংখ্যক মানুষকে ঢোকানো, একটা দিক দিয়ে ঢুকিয়ে এবং একটা দিক দিয়ে বার করে দেওয়া। মণ্ডপ পুরো খোলা অবস্থায় থাকছে। এছাড়া মানুষকে ঢোকার সময় হাতে একটু স্যানিটাইজার দেওয়া হবে। এবং যে জিনিসটা করা হচ্ছে যে বাইরে থেকে যদি আমাদের মণ্ডপে কেউ প্রবেশ করতে না চায়, তাহলে বাইরে থেকে একটা আলাদা লেন রাখা হচ্ছে। মণ্ডপ এবং প্রতিমা দর্শন করে ডাইরেক্ট তারা এক্সিট পয়েন্টের দিকে বেরিয়ে যাবে। টালা পার্ক প্রত্যয়ের পুজো এবার পা দিচ্ছে 95 বছরে। 2018-তে টালা পার্ক প্রত্যয়ের থিম ছিল অতলানন্দ, 2019-এ থিম ছিল কল্পলোক। এই দুটো থিমের মণ্ডপ দেখার জন্যই দর্শকদের কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করতে হতো। তবে এবছর সম্পূর্ণ আলাদা। এবছর এই টালা পার্ক অ্যাভিনিউ ধরেই দর্শকরা যখন হেঁটে যাবেন, তখনই কিন্তু তারা বাইরে থেকে দেখে নেবেন এই মণ্ডপ সজ্জা। এবছর হচ্ছে আমাদের থিম লোকহিত। আমরা যেটা ফুটিয়ে তুলতে চাই, সত্যি কথা বলতে, লোকহিত। লোক অর্থাৎ জনসাধারণ, তাদের মঙ্গল করা, তাদের ভালো করা, তাদের কিছু হিতকারী। এবার সব থেকে আগে পুজোর কাজ শুরু করেছিল চোরবাগান। এখানে মণ্ডপে প্রতিমাও এসে গেছে। পুজোর আমেজ ইতিমধ্যেই গ্রাস করেছে গোটা এলাকাকে। চোরবাগানের পুজোর বৈশিষ্ট্য মাঠ জুড়ে ঢাকা প্যান্ডেল, কিন্তু করোনাকালে তা সম্ভব নয়। ভিড় এড়াতে খোলা পুজো প্রাঙ্গণকে 4টি ধাপে ভেঙে দেওয়া হচ্ছে। একটি ধাপে থাকবেন পুজো উদ্যোক্তারা, একটি ধাপ নির্দিষ্ট থাকবে শুধু অঞ্জলি দেওয়ার জন্য, একটি ধাপে থাকবেন শুধু পুরোহিত, আর সবচেয়ে ওপরের ধাপে থাকবে প্রতিমা। জুন মাসের 28 তারিখ উত্তর কলকাতায় চোরবাগানের পুজোর কাজ শুরু হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী যে নির্দেশগুলো দিয়েছেন পুজো মণ্ডপের ক্ষেত্রে, সেই নির্দেশগুলো হাতে পাওয়ার পরেও চোরবাগানের শিল্পী থেকে উদ্যোক্তা অনেকটাই নিশ্চিন্ত যে নিয়ম মানা যাচ্ছে। গত 3 বছর চোরবাগান সম্পূর্ণ ঢাকা মণ্ডপ করার পর এবছরে অধিকাংশটাই কিন্তু খোলা আকাশ দেখা যাচ্ছে। একমাত্র ঢাকা অংশ ঠাকুর ঘরের দিকটা, ঠাকুর দালান যেটা তৈরি হয়েছে সেখানে বেশ কয়েকটি ধাপ, এই যে জায়গাটা এখানে অবধি কিন্তু দর্শক ঢুকছেন। তার উপরে যখন উঠছি, এখানটা হচ্ছে পাড়ার লোকজন যারা পুজোর সঙ্গে যুক্ত থাকবেন তাদের জন্য। এরপরে আস্তে আস্তে ধাপগুলো এখানে তৈরি হচ্ছে। নিচের ধাপে যারা অঞ্জলি দেবেন তাদের জন্য রাখা, তার উপরের ধাপে পূজারি, এবং অবশ্যই সব শেষে সেখানে ঠাকুর অবস্থান করছে। আলাদা আলাদা সেগমেন্ট করে গাছের মতো কিছু মানে এরিয়া করে দেওয়া হয়েছে, যাতে কেউ একসাথে না দাঁড়িয়ে যেতে পারে আর কি। এবং তাদের মাথায় একটু ছাতার মতো করে দেওয়া হয়েছে, একটা ডিজাইন পার্টেই ঢোকানো হয়েছে ওটা, যাতে করে ধরো যদি দিনের বেলাতেই ঠাকুর দর্শন করতে আসে, যে রোদপোদ না লাগে। করোনাকালে সব পুজোয় স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করছে, তবে চোরবাগানের উদ্যোক্তারা এক্ষেত্রে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। এখানে স্যানিটাইজেশন টানেল তো থাকবেই, কেউ আচমকা অসুস্থ হলে তার জন্য অক্সিজেন দেওয়ার ব্যবস্থা সহ 2টি বেডও থাকবে। অলরেডি রাস্তার উপর 3টে স্যানিটাইজার গেট থাকবে আমাদের। প্রত্যেককে আমরা উইদাউট মাস্ক ছাড়া ঢুকতে দেবো না,
যারা মাস্ক প্রোভাইড করতে পারবে না, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা তাদেরকে আমাদের মাস্ক দেবো। পূর্ব কলকাতা সর্বজনীন দুর্গোৎসবের উদ্যোক্তারা তো এবার এলাকাবাসীর জন্য পিপিই কিটেরও বন্দোবস্ত করে ফেলেছেন। দুর্গাপুজোয় মহাষ্টমীর সকাল মানেই পাড়াশুদ্ধ সবাই তখন হাজির দুর্গাপুজোর মণ্ডপে, কেননা মহাষ্টমীর অঞ্জলি দিতে হবে। কিন্তু এত ভিড়ের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং কি করে মানা সম্ভব? তাই এক অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব কলকাতা সর্বজনীন দুর্গোৎসব। দুর্গাপুজোয় অনেক জায়গাতেই ডিজিটাল অঞ্জলির ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ আপনি বাড়িতে বসে অনলাইনে অঞ্জলি দেবেন। করোনা আবহে এটা নিরাপদ ঠিকই, কিন্তু এতে কি আর সেই পুজোর আমেজ পাওয়া যাবে? অনেকে তো মণ্ডপে আসবেনই। সেই সমস্ত দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হচ্ছে পিপিই কিটের, যাতে সেই পিপিই কিট পরে নিশ্চিন্তে পুজো দিতে পারেন সকলে। এই ভিড়ে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব না, তাই আমরা ঠিক করেছি মহা অষ্টমী এবং মার বরণ, দশমীর বরণে আমরা পুজো কমিটির তরফ থেকে প্রত্যেকটি মানুষকে পিপি কিটস দেবো, যাতে করে এই যে সংক্রমণের ছোঁয়া থেকে মানুষকে বাঁচানো যায়। অবশ্য শুধু পুজো নয়, দশমী সিঁদুর খেলা, ধুনুচি নাচের জন্য পিপিই কিটের বন্দোবস্ত করা হচ্ছে। এতদিন পুজো মানেই ছিল নতুন পোশাক, কিন্তু পিপিই কিট পরা মানে তো নতুন পোশাকের দফা রফা। যদিও অনেকেই বলছেন করোনা কালে তো কত কিছুই পাল্টে গেছে, এটাও না হয় একটা নতুন অভিজ্ঞতা। পুজোর এবার স্পেশাল এই যে আমাদের এই কিটটা পরে আমাদের অঞ্জলি দিতে হচ্ছে। এবার যদিও নতুন জামা পাবো, আমরা হয়তো দশমীর দিন এই যে চলে যাওয়ার সময় যদি নাচ ফাচ হয় তাহলে হয়তো এইটাই পরেই করব। দেবী দুর্গার হাতে অসুরের মৃত্যু, অশুভর বিনাশ। এই মুহূর্তে আমাদের জীবনে করোনার থেকে বড় অসুর আর কি আছে? তাই শিয়ালদা যুবদলের পুজোয় অসুর এবার করোনা ভাইরাসের আকৃতির। মর্তে এবার দেবী দুর্গার লড়াই করোনা অসুরের সঙ্গে। মা দুর্গা যাকে বধ করবে সে হলো করোনা। এই করোনারূপী মানসিক যে আমাদের মনের যে ভয়, করোনা শুধু রোগ নয়, এটার মানুষের যে ভয়, সেই ভয়টাকে কাটানো দরকার। সেই ভয়কে বধ করার জন্যই এই করোনারূপী অসুরকে করোনা বধ আমাদের এই বছরের থিমের ভাবনা। বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লী এবং নেপাল ভট্টাচার্য স্ট্রিট এবার করোনা আবহের কথা মাথায় রেখে বিশেষ ড্রাইভ ইন পুজোর আয়োজন করেছে। ৩টি পুজোয় তুলে ধরা হবে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি। বাদামতলা আষাঢ় সংঘে পথের পাঁচালী, ৬৬ পল্লীতে অপরাজিত এবং নেপাল ভট্টাচার্য স্ট্রিটে অপুর সংসার। এবার এই ড্রাইভ ইন পুজোটা কিরকম হবে? অর্থাৎ প্রথমে বাদামতলা আষাঢ় সংঘ তারা দেখাবে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবি, এবং যেহেতু সত্যজিৎ রায়ের ১০০তম জন্মবর্ষ এটা, সেই কারণে ট্রিলজি ফুটিয়ে তোলা হয়েছে এই ৩টি ক্লাবের পুজোর। দ্বিতীয় অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ৬৬ পল্লীর পুজো, সেখানে অপরাজিত তুলে ধরা হবে। এই মুহূর্তে তার কাজও চলছে, এবং অবশ্যই যে কারণে এই পুজো মণ্ডপে দর্শককে ঢুকতে হবে না। গাড়িতে বসে অথবা পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা ১ এবং ২ এই দুটো পুজো দেখে ৩ নম্বর পুজো দেখবেন ওই ড্রাইভ ইন পুজো দর্শনে, অপুর সংসার অর্থাৎ ট্রিলজির শেষ ভাগ কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের পুজোয়। তো আমরা এখানে সত্যজিৎ রায়ের অপরাজিত মুভিটা তুলে ধরতে চেয়েছি। তো আমরা চেষ্টা করছি মুভি থেকে কিছু এসেন্স বা মুভির কিছু পার্ট এখানে তুলে ধরতে, যাতে লোকে এসে প্রপার অপরাজিতর মধ্যে থেকে একটা জার্নি করে এবং অপুকে বিভিন্নভাবে দেখে, এবং অপু যেই পুরো টোটাল মুভিটায় পাটে পাটে বিভিন্ন রকম জার্নি করেছে সেটাও এখানে আমরা তুলে ধরছি। ভিড় থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা প্রবল, তাই এসবি পার্ক সর্বজনীনের উদ্যোক্তারা মণ্ডপের বাইরে বিশাল আকার এলইডি বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমি সরাসরি কথা বলবো শিল্পী সনাতন দিনদার সঙ্গে। সনাতন দা, আমি যেরকম বলছিলাম যে পশ্চিমবঙ্গে পুজোর সময় অন্তত শিল্প এবং অর্থনীতি একেবারে হাতে হাত ধরে চলে। তার কারণ আপনাদের মতো নামী শিল্পীরা, আপনাদের ঘিরে আবার অসংখ্য অজস্র কর্মসংস্থান হয়। বহু গ্রামের মানুষ একজন শিল্পীর সঙ্গে যুক্ত হয়ে এই সময় যে মণ্ডপগুলো, যে শিল্পর কাজগুলো দেখে আমরা মুগ্ধ হই, সেইগুলোর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। ইতিমধ্যেই দুটো সমস্যা শুনছি। এক হচ্ছে বায়নার সংখ্যা কমে গেছে, এবং ২ হচ্ছে যে বাজেটে কাটছাটের আরতি। পুজো কর্তারা জানাচ্ছে যে এবারে বাজেট কম, একটু কম পয়সায় করে দিন। আমি বলছি যে একটা তো যে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও দুর্ধর্ষ শিল্প সামনে আনা যায়, সেটা আপনাদের বুৎপত্তি সেখানেই, এবং সেটা আপনারা করেও দেবেন। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে যত শিল্পী নিয়ে, যত গ্রামের মানুষ নিয়ে হয়তো আপনি কাজ করতেন, তার থেকে সংখ্যাটা কমানো হলে সেটা তো সেই মানুষগুলোতেও একটা ধাক্কা। এই গ্রামের মানুষগুলো হয়তো এই 4টে দিনের রোজগার দিয়ে গোটা বছরটা তাদের টানতে হয়, সেরকমই পরিকল্পনা থাকে। পুজো তো আমরা করবই, হবে, হ্যাঁ, সেভাবেই এগোচ্ছে সব কিছু। তো আমরা বলেছি যে যেখানে 100 জনের জায়গায় সেখানে আমরা তো 80 জনকে নেবো কাজ করতে, কিন্তু বাকি 20 জন
আমরা চেষ্টা করছি 100 জনকে নিয়ে, কিন্তু এইটাই বলেছি যে যেহেতু খুব কম বাজেটে পুজো হবে, পুজো কমিটিরা তারা বিভিন্ন রকম অর্থ সাহায্য করতে সেভাবে পারবে না, তাদেরও বিধিনিষেধের মধ্যে রয়েছে, নানা রকমভাবে তাদেরকে তাদের বিভিন্ন রকম এই স্যানিটাইজ করা এবং তাদের ডাক্তার দেখানো সব কিছু করতে হবে। তো এর মধ্যে থেকে তাদেরকে আমি এটাও বলেছি, হয়তো তারা যে পারিশ্রমিক পায় সেই পারিশ্রমিকটা অন্তত কম নিয়ে কাজ করতে, তো তারা তাতেই রাজি এবং কম সময়ে তারা দিনরাত কাজ করতে রাজি, কারণ তারা শুধু চাইছে একটু অন্য সংস্থান জোগাড় করতে। কারণ এই এতদিন বসে থাকার পর 4 মাস 5 মাস এরা তো একটু বসে থাকে এই পুজোর সময়, একটু পরিবারের মুখে অন্ন তুলে দিতে, একটু নতুন কাপড় তুলে দিতে। তো এই জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পুজো কমিটির সঙ্গে এবং সরকারের সঙ্গে চাইছি যে এই উৎসবটা, এই দুর্গাপুজো উৎসবটা হোক। পশ্চিমবঙ্গে যখন পুজোর কাউন্টডাউন চলছে, তখন কৃষি বিলের বিরোধিতায় দেশ জুড়ে পথে কৃষকরা, কাক ভরে রেল লাইনে কৃষকরা, লাইনের উপরই তৈরি হলো চা, জাতীয় সড়ক অবরোধ করে চলল বিক্ষোভ, কোথাও হাতে লোহার শিকল পড়ে রাস্তায় বসে পড়লেন কৃষকরা, কিছু জায়গায় আবার বিক্ষোভকে কেন্দ্র করে বাঁধল সংঘর্ষ। মোদী সরকারের আনা কৃষি বিলকে কেন্দ্র করে সপ্তাহের শুরুতে যে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছিল সংসদের ভেতরে, সংসদ চত্বরে রাতভর বিক্ষোভ করেছিলেন সাসপেন্ডেড 8 বিরোধী বিধায়ক। সপ্তাহের শেষে কৃষি বিলের বিরুদ্ধে সেই বিক্ষোভই ছড়িয়ে পড়ল প্রায় গোটা দেশে। মোদী সরকারের জোড়া কৃষি বিলের বিরুদ্ধে গর্জে উঠল কৃষক সমাজের একটা বড় অংশ। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে শুক্রবার সকাল থেকেই শুরু হলো কৃষক বিক্ষোভ। বাদ গেল না পশ্চিমবঙ্গ, লাল পতাকার ঝড় উঠল রাস্তায় রাস্তায়। সঙ্গে কংগ্রেস। এদিন পথে নামে এ রাজ্যের শাসক দল তৃণমূল। সরকারের কৃষি বিলের প্রতিবাদে শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল অল ইন্ডিয়া কৃষক সভা এবং অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি। সেই বিক্ষোভের আঁচ এদিন সবচেয়ে বেশি দেখা গেল সবুজ বিপ্লবের আঁতুড়ঘর পাঞ্জাব আর হরিয়ানায়। পাঞ্জাবে শুক্রবার বন্ধের ডাক দিয়েছিল 31টি কৃষক সংগঠন। এদিন সকালে অমৃতসরের রেল লাইনের ওপর বসে পড়েন কৃষকরা। লাইনের ওপর বিছানা করে শুয়েও পড়েন কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্যরা। সেখানে বিশাল বিশাল পাত্রে শুরু হয় চা বানানো। রেল লাইনের ওপরেই বসে শুরু হয় চা পান। किसानों के जो तीनों खेती ऑर्डिनेंस हैं वो घातक ही नहीं है, मौत के वारंट हैं, इसलिए उनको रद्द कराने के लिए किसान हर हीला जो है इस्तेमाल करेगा। জলন্ধরে অমৃতসর দিল্লি জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা। এই পরিস্থিতিতে 24 থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত পাঞ্জাবের বিভিন্ন রুটে 14 জোড়া বিশেষ ট্রেন বাতিল করেছে রেল। বিজেপি শাসিত হরিয়ানাতেও সকাল থেকে রাস্তায় নামতে দেখা গিয়েছে কৃষক সংগঠনগুলিকে। শুক্রবার দুপুরে অক্টোবরের শেষে বিহারে 3 দফায় বিধানসভা ভোট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে এদিন সকাল থেকে কৃষি বিল বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল পাটনা। মোদী সরকারের কৃষি বিলের বিরোধিতায় এদিন মিছিল বের করে পাপ্পু যাদবের জন অধিকার পার্টি বা জেএপি। কিন্তু বিজেপির পার্টি অফিসের কাছাকাছি আসতেই দু দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। রাস্তায় আছড়ে ভাঙা হয় আন্দোলনকারীদের আনা ঘোষণার যন্ত্রাংশ। এই নিয়ে শুরু হয় দুপক্ষের চাপানুতোর। जब तक किसान एमएसपी लागू बिहार में नहीं होगा हम लोग लगातार आंदोलन करेंगे। किसान पे प्रदर्शन, लोकतंत्र में सबको प्रदर्शन करने का अधिकार है, लेकिन इसका मतलब नहीं है कि किसी के घर के दरवाजे पे आप तोड़ेंगे। মোদী সরকারের কৃষি বিলের প্রতিবাদে এদিন পথে নামেন আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদব। শুরু হয় ট্রাক্টর মিছিল। বিরোধীদের অভিযোগ, নতুন কৃষি বিলে ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি তুলে দেওয়া এবং কন্ট্রাক্ট ফার্মিং এর জেরে কৃষকরা কর্পোরেটদের কৃতদাসে পরিণত হবে। অন্যদিকে এমএসপি কখনোই তোলা হবে না বলে আশ্বাস দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। কিন্তু 2006 সালে এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি বা এপিএমসি তুলে দিয়েছে নীতিশ কুমারের বিহার সরকার। তাতে কৃষকদের বিপুল ক্ষতি হয়েছে বলে নীতিশকে এদিন আক্রমণ শানান তেজস্বী। जो सुरक्षा कवच है वो हटा लिया गया। नीतीश कुमार को जवाब देना चाहिए। बिहार में पहली बार एपीएमसी को जो है वो हटाया गया 2006 में। किसान गरीब होता गया, पलायन कर रहा है। जो यहाँ विषय फैलाया जा रहा है, भ्रमित किया जा रहा है कि क्या करारकर्ता की जो अडानी अंबानी करारकर्ता होंगे वो आपकी जमीन ले लेंगे। कोई जमीन नहीं लेगा किसान का। किसान का जमीन किसान का ही होगा। বিহারের দাঁড়ভাঙায় মোষের ওপর বসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। কৃষক বিলের প্রতিবাদের আঁচ ছড়িয়েছে রাজধানী দিল্লিতেও। এদিন যন্তর মন্তরে বিক্ষোভ দেখায় বাম, কৃষক, শ্রমিক ও ছাত্র সংগঠন। 86% আমাদের
86% কৃষক ভারতবর্ষে 2 হেক্টরের কম জমি আছে, ছোট জমি। একটা গ্রামের জমি কৃষক হাওড়ার উদয়নারায়ণপুরের গ্রামের, সে ব্যাঙ্গালোরের চাষির সঙ্গে দর কষাকষি করবে, আদানি আম্বানির সঙ্গে দর কষাকষি করবে? আর আমির কে সাথ গরিবের যদি চুক্তি হয়, সেখানে গরিবের কথা কখনো শর্তে আসে না, আমিরের কথাই শর্তে আসে। এটা দুনিয়ার নিয়ম। এ কাকে বোকা বানাচ্ছে? নির্বোধ বানাবার জন্য ঝুট মিথ্যে কথা বলছে, জনতায় মিথ্যার জবাব দেবে। তুমি যে কানুন বানিয়েছো এটা ইললেজিটিমেট এবং ইল্লিগাল, অর্থাৎ জারজ এবং গैर कानूनी बेआईन। इसके खिलाफ আমরা मैदान में लड़ेंगे और এই কানুন আমরা लागू করতে দেব না। পাস জমিতে इसको কার্যকরী করতে দেব না। কংগ্রেসকে সম্পূর্ণ বাইরে রেখে জিএসটির দাবি পূরণের যে আন্দোলন, সেখানে কারা রইল? ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি, শিবসেনা, টিআরএস, আপ, তৃণমূল কংগ্রেস। কংগ্রেসকে রাখা হলো না। আমি জানি না যে আজকের এই উত্তাল রাজ্যসভা এবং কৃষি বিলের প্রতিবাদ বিরোধী আকাশে যা যা কালো মেঘ আছে সব উড়িয়ে দিতে পারবে কিনা, কিন্তু কংগ্রেসের সঙ্গে অন্যদের একটা দূরত্বের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল। মানবে অভিষেক? সময় শুরু। দেখো, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই আলোচনাটা খুব একটা প্রাসঙ্গিক না। এর আগের দিনও আমি বলেছিলাম যে প্লে দ্য বল অ্যাকর্ডিং টু দ্য মেরিট। আমার এখানে মেরিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি একটা খুব দামি প্রশ্ন করেছিলে গণতন্ত্র নিয়ে, আর জয়প্রকাশ দা কনস্টিটিউশনের কথা বলছিল। জয়প্রকাশ দাকে মনে করিয়ে দিই, অনন্ত হেগড়ে একবার বলেছিলেন যে কনস্টিটিউশন বদলানো উচিত। অনন্ত হেগড়ে ঘটনাচক্রে বিজেপির এমপি। যাই হোক, আর তুমি বলছিলে না যে সংসদে কেন এই ধনী ভোট আর মানে এই জিনিসগুলো আটকে দেয়। জর্জ অরওয়েলের 1984 উপন্যাস মনে আছে তো, ডিস্টোপিয়া? আমরা এখন ডিস্টোপিয়াতে আছি। এরা ইউটিউবে ডিসলাইক বন্ধ করে দেয়, এরা তো সংসদে সব বন্ধ করবে। সো নাথিং নিউ ইন ইট। আমি বরঞ্চ একটু প্রসঙ্গে আসি। ইসিএটা কেন ইম্পর্টেন্ট ছিল? ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আজকে উত্তরপ্রদেশে তৈরি হওয়া চিনি যদি অরুণাচল প্রদেশেও যেন একই দামে বিক্রি হতে পারে, তার জন্য ইসিএ দরকার ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাকে উঠিয়ে দেওয়া হলো। উঠিয়ে দিয়ে কি করা হলো? কর্পোরেটকে দেওয়া হলো। কেন কর্পোরেটকে দেওয়া হলো? একটু আগে একটা কথা শুনছিলাম, কন্ট্রাক্ট ফার্মিংটাকে লিগালাইজ করে দিলে তুমি। কন্ট্রাক্ট ফার্মিং বলে আমার মাথায় কি আসে বলো তো? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। সেই নীল দর্পণ, যে নীল চাষটাকে কন্ট্রাক্ট ফার্মিং সব থেকে বড় সমস্যা। আজকে এই যে সিঙ্গেল মল্ট খায় না, এই যে জয়প্রকাশ দাদের বন্ধুরা, সেই সিঙ্গেল মল্টটা তৈরি হয় যেখান থেকে, সেটা হচ্ছে ইস্ট আফ্রিকার, যেখান থেকে যেটা হচ্ছে অপুষ্টিতে ভোগে। এটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং এর সমস্যা। এইটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং এর সমস্যা। একটু আগে লকেট দিয়ে বলছিলেন না যে ওই সাধারণ ফোরেদেরকে সরিয়ে দেওয়া হবে কৃষি উৎপাদন ক্রয় করবার জন্য। এখন শুধু আর লাইসেন্স লাগবে না, প্যান কার্ড হলেই চলবে। মানে তুমি ফাটকাবাজিটাকে লিগালাইজ করে দিলে। এবং আজকে যে কোনো আর্থিকভাবে সমৃদ্ধ একটা মানুষ বা সংস্থা কিনতে পারবে, এবং এইটা ঠিক মোবাইল বাজারের মতো ডুওপলি হয়ে যাবে। আজকে মাত্র দুটো সংস্থা, যে ছোট মানে মাতারা কোল্ড স্টোরেজ আর থাকবে না, একটা আদানি কোল্ড স্টোরেজ থাকতে হবে। 3 নম্বর, হোর্ডিংটাকে তুমি লিগালাইজ করে দিচ্ছ। 76-এর মন্বন্তর তোমার মনে আছে? একটা ইন্টারেস্টিং কথা বলি, একদম কৃষি বিলে লেখা আছে, ইফ দ্য স্টক লিমিট ডাজ নট এক্সিড দ্য ওভারঅল সিলিং অফ ইনস্টল ক্যাপাসিটি। আজ অব্দি কোনোদিন শুনেছো ইনস্টল ক্যাপাসিটির বেশি কেউ হোল্ড করেছে? কৃষকদের একটা বড় অংশের ও বিজেপি বিরোধীদের দাবি, মান্ডি ব্যবস্থা ছিল কৃষকদের হাতে ন্যায্য দাম তুলে দেওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা। কিন্তু নতুন আইনে এই দাম পাওয়ার অধিকার কিভাবে রক্ষিত হবে তা স্পষ্ট করে বলা হয়নি। উল্টো দিকে কেন্দ্রের দাবি, কৃষি বিপণন ব্যবস্থাকে মান্ডির গণ্ডি থেকে বের করতেই এই আইন। এর ফলে কৃষকরা চাইলে মান্ডিতে ফসল বিক্রি করতে পারবেন, আবার বাইরেও পারবেন। অল ইন্ডিয়া কিষাণ সভার দাবি, রিলায়েন্স, আদানি, ওয়ালমার্ট, বিড়লা, আইটিসির মতো বড় কর্পোরেট সংস্থাকে সুবিধে পাইয়ে দিতেই এই বিল পাশ করিয়েছে মোদী সরকার। মোদী সরকারের দাবি, নতুন ব্যবস্থায় কৃষক সরাসরি কর্পোরেটের কাছে পণ্য বিক্রি করতে পারবে। ফলনের আগে কৃষকদের সঙ্গে চুক্তি করতে পারবে কর্পোরেট সংস্থাগুলি। এর ফলে ফসলের দাম অনেক বেশি পাবেন কৃষকরা। মোদী সরকারের বিলে বলা হয়েছে, কৃষকরা চুক্তি মেনে চাষ শুরু করার আগেই ক্রেতার সঙ্গে কথা বলে দাম নির্ধারণ করবে। কিভাবে সরবরাহ করা হবে, গুণমান ইত্যাদির কথা থাকবে সেই চুক্তিতে। ওই চুক্তির ভিত্তিতেই দুপক্ষ লেনদেন করতে বাধ্য থাকবে। কিন্তু এই আইনে কোথাও বলা নেই দাম নির্ধারণের ভিত্তি কি হবে। বিরোধীদের প্রশ্ন, যে দেশে গড় কৃষি জমির আয়তন 1.08 হেক্টর, সে দেশে একজন কৃষক চুক্তি ভঙ্গ হলে আইন আদালতের খরচ কিভাবে মেটাবেন? আগে ঋণদাতাদের হাতে সর্বস্ব হারাতেন কৃষকরা, আর এখন বড় ব্যবসায়ীদের হাতে সাধারণ কৃষক স্বার্থ বিক্রি হয়ে যাবে। মোদী সরকারের আনা বিলে চাল, ডাল, তৈলবীজ, পেঁয়াজ ও আলুকে অত্যাবশ্যক পণ্যের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এর ফলে এসবের উৎপাদন, গুদামজাত করা বা বিক্রি করার ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকলো না। রাজ্যের হাতে দামের ওপর রাশ টানার কোনো অধিকার থাকলো না। জিনিসপত্রের দাম অত্যধিক হারে বাড়তে থাকলে কেন্দ্রের কাছে আবেদন করতে হবে। বিরোধীদের প্রশ্ন, দেশের সব রাজ্যে কৃষিপণ্যের দাম একভাবে বাড়ে না।
তাহলে কিভাবে এই দামের ওঠাপড়া দেখা হবে? তাদের অভিযোগ, সংস্কারের নামে কর্পোরেটদের হাতে কৃষকদের ভৃত্যে পরিণত করা হচ্ছে। প্রধানমন্ত্রী অবশ্য এই অভিযোগ মানতে একদমই নারাজ। তাদের মতে এই বিল ঐতিহাসিক। एमएसपी तय किया, उसमें रिकॉर्ड बढ़ोतरी की और रिकॉर्ड सरकारी खरीद भी एनडीए सरकार ने ही की है, इतिहास बना दिया है। ऊंचा ब्याज दे करके, जमीनें गिरवी रख करके, पहले से ही अनाज बेचने का एक प्रकार से सौदा करके कर्ज लेने की मजबूरी से बाहर निकालने के लिए हमने एक अहम काम पूरी ताकत से शुरू किया है। বিল খারাপ না ভালো সে আলোচনায় তো আসবো, কিন্তু রাজ্যসভায় কেন ধ্বনি ভোটে পাশ হবে? তার কারণ কি এই যে রাজ্যসভায় ক্লিয়ার মেজরিটি নেই, টাচ অ্যান্ড গো কেস, বিশেষ করে বিজেডি বা টিআরএস তারা ঘুরে গেছে এবং সেই জন্য বারবার রুল বুকের কথা বলা হচ্ছে। হ্যাঁ, যদি সদস্যরা শৃঙ্খলা ভঙ্গ করে, আমি তো মনে করি একবার কেন 100 বার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা বলছেন রুল বুকের 256 নম্বর ধারা অনুযায়ী অত্যন্ত যথার্থভাবে আপনারা সাসপেন্ড করেছেন, কিন্তু সেই রুল বুকের কথা মেনে তাহলে ফোটাফুটিটা হলো না কেন? এই রুল বুকে দ্য রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন দ্য কাউন্সিল অফ স্টেটস রাজ্যসভা, তাতে পরিষ্কার বলা আছে যদি ধ্বনি ভোটের সিদ্ধান্তকে কোনো সাংসদ চ্যালেঞ্জ করেন তাহলে অটোমেটিক ভয়েস রেকর্ডার অথবা লবিতে গিয়ে সদস্যদের ভোট গ্রহণ করতে হবে। সেটা মানলেন না কেন আপনারা? আপনার সময় শুরু এখন। না সুমন, এই নিয়ে অনেক আলোচনা হয়েছে, এর উত্তরও দেওয়া হয়েছে। এই করোনা ভাইরাসের সময় যে সংসদ কিভাবে চলবে না চলবে তার আগে থেকেই সমস্ত ঠিক করা হয়েছিল, যে সেখানে কেউ লবিতে বসে আছে, তার সেই ডিভিশনের তার পর্যাপ্ত যান্ত্রিক তার সাপোর্ট আছে কিনা, এগুলো নিয়ে দেখো আলোচনা করে, টেকনিক্যাল কথা আলোচনা করে লাভ নেই। প্রধান কথা হচ্ছে যে সিচুয়েশনের ওপরে যারা ভারতের পার্লামেন্টে গিয়ে ভারতের সংবিধান ছিঁড়ে দেয়, তারা ভারতের আর যাই হোক গণতন্ত্রে বিশ্বাস করে না। এখানে জঙ্গিরা ভারতের গণতন্ত্র ধ্বংস করছে, আর তৃণমূলের সাংসদরা গুন্ডামি করে গণতন্ত্র ধ্বংস করছে। ওই সাংসদের মধ্যে এদের দুজনের মধ্যে তফাৎ নেই। এরা যারা ভারতের কনস্টিটিউশন ছিঁড়ে ফেলছে সামনে, তারা মানুষ দেখছে। যারা এইখানে মানে কলকাতাতে বিধানসভায় ভাঙচুর করেছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে সমীর বাবুর দল, তারা আজকে গিয়ে ওখানে তারা কনস্টিটিউশন আমি সব বুঝলাম, কিন্তু আপনি কৃষক বিল নিয়ে আলোচনা করছেন। কৃষক বিল বারবার দাবি করা হচ্ছে দলের তরফে, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন যে চূড়ান্তভাবে কৃষক দরদি একটা বিল এসেছে। তাই যদি হয় তাহলে যে রাজ্যগুলো, আমি অন্য রাজ্যগুলো যেখানে বিরোধীরা ক্ষমতায় আছে আমি বাদ দিচ্ছি, যে রাজ্যগুলোতে আপনারা ক্ষমতায় আছেন, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সেখানে বিক্ষোভে উত্তাল হচ্ছে কেন? আজকেও হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশ চূড়ান্ত বিক্ষোভ হয়েছে কৃষকদের। জয়প্রকাশ দা, কর্ণাটকে হয়েছে, আপনাদের সরকার রয়েছে। তার একটা কথা বলি, হরিয়ানা এবং পাঞ্জাবে বেশ কিছু কৃষক আছে যারা সুপার রিচ, যাদের কাছে 100 হেক্টর 200 হেক্টর জমি আছে, মার্সিডিজ করে ঘুরে বেড়ায়, তাদের স্বার্থে লাগছে। আর ছোট কৃষকদের জন্য আজকে পশ্চিমবঙ্গে 76 লক্ষ কৃষক, তারা প্রধানমন্ত্রী দেওয়া কৃষক সম্মান নিধি 6000 টাকা পাননি, এই মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি। এদের পরিবারের 2.5 কোটি লোক। বিলের বিরুদ্ধে প্রধান অভিযোগটাই তো তাই, যে সুপার রিচ কৃষকদের সুবিধা হবে, সরাসরি বহুজাতিকদের হাতে চলে যাবে ক্ষমতার নিয়ন্ত্রণ। কোথাও এই আন্দোলন হচ্ছে না, কয়েকটা জায়গায় শুধু কয়েকটা রাজনৈতিক দল নিজেদের জমি খোঁজার চেষ্টা করছে। বেশ, আমি সমীর চক্রবর্তীর কাছে আসবো। সমীরদা, যতই আপনারা এই মুহূর্তে অপোজিশন ইউনিটির কথা বলুন, তাতে কিন্তু গভীর ফাটল ছিল। শিবসেনা, এনসিপি, বিএসপি, এই তিনটে দলের বহু সাংসদ রাজ্যসভায় উপস্থিতি ছিলেন না। এবং যারা ঠিক যে কয়েনের যে পিঠটা নিয়ে জয়প্রকাশদার কাছে গেলাম, তার একটা উল্টো পিঠও আছে, যে এনডিএ যারা নন, যেমন ওয়াইএসআর কংগ্রেস কিংবা এআইএডিএমকে, তারা কিন্তু দুটো পার্টি এই কৃষক বিলকে সমর্থন দিয়েছেন। অর্থাৎ আপনাদের বিরোধীদের জোটও যে একেবারে অটুট, অন্তত এই মুহূর্তে সংসদের সামনে ধর্ণা দেখে যে ছবিটা প্রতিফলিত হচ্ছে, সেটা কিন্তু পুরো ছবি নয়। সমীরদা, বিরোধীদের মধ্যেও যথেষ্ট ফাটল এবং দ্বিধা আছে। আমি সুমন বাবু, এর আপনার এই প্রশ্নের উত্তরে আমি প্রথমেই বলি, শিরোমণি আকালি দল তার কেন্দ্রীয় মন্ত্রী গত বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। উত্তরটা দেবেন?
এনডিএর শরিক এই বিলের প্রতিবাদ জানিয়ে বিজু জনতা দল নবীন পট্টনায়ক বিরোধিতা করছে সংসদে দাঁড়িয়ে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সঠিক কথা বলছেন, হিটলারি কায়দা। আর জয়প্রকাশ বাবুর মাথা খারাপ হয়ে গেছে, উনি ভারতবর্ষের সংবিধান আর পার্লামেন্টে রুল বুকটার মধ্যে গুলিয়ে ফেলেছেন। সংবিধানের বইটা আলাদা, পার্লামেন্টের রুল বুকটা আলাদা। শুনুন, আমি সেটাও সংবিধানের অঙ্গ, এইটুকুনি জানার চেষ্টা করো, সেটাও সংবিধানের অঙ্গ করতে হয়েছে। বলতে দিন, উন্মাদের মতো বকবেন না, বলতে দিন। মানুষের যুক্তি যখন ফুরিয়ে যায় তখন উল্টো পাল্টা বকে। আরে আপনাদের এখন সেই পড়াশোনা করলে ভালো হয়। একটু বলে নি আপনাকে, তাহলে আপনার সুবিধা হবে বুঝতে, আপনার বুঝতে সুবিধা হবে যে সেটা হচ্ছে যে ডিভিশন যদি চায় অপোজিশন, অর্থাৎ ভোটাভুটি করতে বাধ্য। ভোটাভুটি করলে হেরে যাবে। গতকালকেও যে সংখ্যা ছিল ধনী ভোটেও হেরে গেছে। প্রথম কথা, 1টা পর্যন্ত চলার কথা, 9টা থেকে 1টা রাজ্যসভা। আপনারা এই আইন করেছেন এই অতিমারির সময়, সেটা ছাড়িয়ে 2টো পর্যন্ত চলে যাচ্ছে, হাউস কন্টিনিউ করছে। কি দাবি ছিল? সিলেক্ট কমিটিতে পাঠাও কৃষকদের স্বার্থে। পশ্চিম বাংলায় 90% ছোট কৃষক মরে যাবে এই আইনের জন্যে। কিষাণ ক্রেডিট কার্ড সুবিধা পাবে না, ফসল বীমা সুবিধা পাবে না, বাঁচবে তারা। নরেন্দ্র মোদী করে দেয়নি। আরেকটা প্রশ্ন সুমন বাবু, আমার আরেকটা প্রশ্ন। আরে জয়প্রকাশ চুপ করো, উত্তরটা দাও ক্ষমতা থাকলে। এই সংসদীয় গণতন্ত্রে বলে যে হাউস যখন চলে, বিধানসভা বা লোকসভা বা রাজ্যসভা, সে প্রধানমন্ত্রী হন আর সে মুখ্যমন্ত্রী হন, যে সাবজেক্টে হাউসে আলোচনা হয় বাইরে থেকে বিবৃতি দেওয়া যায় না, হাউসে এসে বিবৃতি দিতে হয়। তা মাননীয় প্রধানমন্ত্রী আজকে কোত্থেকে বিবৃতিটা দিলেন? ওনার হিম্মত থাকলে হাউসে এসে কেন বিবৃতিটা দিচ্ছেন না? আসলে তো বলছি, একটা তুগলকি সরকার, হিটলারি সরকার। দক্ষিণের একাধিক রাজ্য শুক্রবার সকাল থেকে পথে নেমেছিলেন কৃষকরা। তামিলনাড়ুর ত্রিচিতে এদিন জেলা শাসকের দফতরের সামনে রাস্তার উপর হাতে শিকল বেঁধে বসে বিক্ষোভ দেখান সাউথ ইন্ডিয়ান রিভার ইন্টারলিঙ্কিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সদস্য কৃষকরা। কর্ণাটকের বেঙ্গালুরুতেও এদিন জাতীয় সড়ক অবরোধ করে কৃষক বিক্ষোভ চলে। কৃষি বিলের প্রতিবাদ ও কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে এদিন মোদী সরকারকে নিশানা করেন রাহুল ও প্রিয়াঙ্কা। রাহুল গান্ধী টুইট করে বলেন, ত্রুটিপূর্ণ জিএসটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ধ্বংস করেছে, নতুন কৃষি বিল কৃষকদের দাসে পরিণত করবে। অন্যদিকে প্রিয়াঙ্কা লেখেন, কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্য ছিনিয়ে নেওয়া হচ্ছে, চুক্তিভিত্তিক চাষের মাধ্যমে তাদের কোটিপতিদের গোলাম হয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। দাম তো মিলবেই না, সম্মানও মিলবে না। নিজের জমিতেই দিনমজুর হিসেবে কাজ করবেন কৃষকরা। বিজেপির কৃষি বিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা মনে করিয়ে দিল। আমরা এই অন্যায় হতে দেব না। যদিও কৃষকদের ভুল বোঝানো হচ্ছে বলে এদিন পাল্টা দাবি করেছেন নরেন্দ্র মোদী। झूठ बोलने वाले कुछ लोग इन दिनों अपने राजनीतिक स्वार्थ की वजह से किसानों के कंधे पर बंदूकें फोड़ रहे हैं, किसानों को भ्रमित करने में लगे हैं। ये लोग अफवाहें फैला रहे हैं। देश के किसानों को ऐसी किसी भी अफवाह से बचाना, कृषि सुधार का महत्व समझाना भारतीय जनता पार्टी के हम सभी कार्यकर्ताओं का बहुत बड़ा कर्तव्य है। কিন্তু বিরোধীরা প্রধানমন্ত্রীর কথায় গুরুত্ব দিতে নারাজ। বলছে বাজারে যাওয়ার দরকার নাই, তোমরা বেসরকারি লোকদেরকে বিষে দাও, বেসরকারি লোকরা তোমাদেরকে ভালো দাম দিবে। কৃষকরা বলছে এতদিন ধরে আমরা বছরের বছর, দশকের পর দশক ধরে বাজার পেলাম, বিক্রি করলাম নিশ্চিন্তে, আজ আমাদের সে অধিকার কেড়ে নিচ্ছ কেন? ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারেন্টি নেই কেন? প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উনি যে কটা কথা বলেছেন প্রত্যেকটা অসত্য কথা, সে প্রমাণ হয়ে গেছে। উনি একমাত্র আদানি আম্বানিদের কথা শুনছেন। সমস্ত জাতীয় সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে, রেল স্টেশন বিক্রি হয়ে যাচ্ছে, এয়ারপোর্ট বিক্রি হয়ে যাচ্ছে। এরকম ধাপ্পাবাজ প্রধানমন্ত্রী আমরা আমাদের দেখিনি। জোড়া কৃষি বিলের প্রতিবাদে কলকাতাতেও আলাদা আলাদা করে বিক্ষোভ দেখায় তৃণমূল, বাম, কংগ্রেস। প্রথমে বেলা 12টা থেকে মেয়র রোডের কাছে গান্ধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ শুরু তৃণমূলের কৃষক সংগঠনের। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, সাংসদ সুব্রত বক্সী সহ তৃণমূলের নেতারা। পোড়ানো হয় কৃষি বিলের প্রতিলিপি। এই সরকার তো আমরা জানতাম প্রথম থেকে, এই দল বানিয়াদের দল, ধনীদের দল, বড় লোকদের দল। আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু যে প্রকল্প, অনেক প্রকল্প আপনারা জানেন,
মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য 5,000 টাকা করে কৃষকরা পাচ্ছে। কৃষি বিলের বিরুদ্ধে এদিন বিকেলে ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে 16টি বামপন্থী দল এবং কংগ্রেস। নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন যা বলেছিলেন আজকে তার 100 ভাগ উল্টো কথা বলছেন। যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি যে মনোভাব দেখিয়েছিলেন আজকে তার 100 ভাগ উল্টো কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী এবং মানুষ বিরোধী মনোভাব নিচ্ছেন। মানুষের ধ্বংস হবে, কৃষির ধ্বংস হবে, এ আমরা মানব না, আমরা জ্বালিয়ে দেবো। পাল্টা বিরোধীদের বিঁধেছে বিজেপি। एक उद्देश्य इन विपक्षी पार्टियों का जो 50 साल से भी अधिक समय तक केंद्र में सरकार में रहे, उनका उद्देश्य रहा था किसी भी कीमत पर जो गरीब है उसको गरीब ही रखना है। जब गरीब गरीब रहेगा तभी जाके हमारी सत्ता चलती रहेगी, तभी जाके हम आगे बढ़ते रहेंगे। इसी उद्देश्य से चाहे वो कांग्रेस हो जिसमें ममता जी पहले थी, चाहे वो कम्युनिस्ट रूल के बाद जो तृणमूल का राज यहां आरंभ हुआ है, इन सबका एक ही उद्देश्य था, गरीब गरीब रहे। আমরা জানি যে আদবানির ফরচুন ফুডস তারা হিমাচল থেকে প্রতিটা আপেল কিনে নিচ্ছে। কৃষকের আর কোনো, কৃষক বা চাষি বা যারা ফল ফলায় তাদের আর কোনো স্বাধীনতা থাকছে না। এটাকেই ওরা আইনের ছাপ দিতে চাইছে রে মারাত্মক কৃষক বিরোধী এবং পুঁজিবাদী ব্যবস্থার সমর্থন। শুধু কলকাতাতেই নয়, এদিন রাজ্যের 100টিরও বেশি জায়গায় পথ অবরোধ এবং অসংখ্য বাজার এলাকাগুলিতে প্রতিবাদ সভা করে বাম ও কংগ্রেস। কোচবিহারের খাগড়াবাড়িতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বাম, কংগ্রেস, এসইউসি। বনগাঁয় আবার মিছিল করে তৃণমূল। নদিয়ার বেথুয়াডাহুরিতে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বাম কৃষক সংগঠন। কল্যাণী, রানাঘাট, তাহিরপুর, চাকদা, ফুলিয়ায় হয় পথ অবরোধ। অন্ডালে 2 নম্বর জাতীয় সড়কের ওপর কাজরা মোড়ে রাস্তা অবরোধ করে বাম, কংগ্রেস। রাজ্যে জমি আন্দোলনের কেন্দ্রবিন্দু হুগলি সিঙ্গুরেও কৃষি বিলের প্রতিবাদে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম, কংগ্রেস কর্মী সমর্থকরা। শুক্রবার থেকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সামনে বলিউডের তারকাদের হাজিরা শুরু হয়ে গেল। এদিন এনসিবির সামনে হাজির হলেন অভিনেত্রী রকুলপ্রীত সিং। এই প্রথম বলিউডের কোনো তারকা ড্রাগ তদন্তে এনসিবির সামনে হাজির হলেন। সূত্রের খবর, রিয়ার সঙ্গে 2018 চ্যাটের কথা স্বীকার করে নিলেও রকুল দাবি করেছেন তিনি কোনোদিন ড্রাগ নেননি। সূত্রের দাবি, 2 বছর আগে রিয়ার সঙ্গে রকুলপ্রীতের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট এনসিবি পেয়েছে, যেখানে রকুল রিয়াকে বলছেন, তোমার যে জিনিস আমার ঘরে রয়েছে সেগুলি নিয়ে যাও। রিয়া চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি আরও একটা বিষয় দুজনের মিল আছে। রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল, আর রকুলের বাবা কুলবিন্দর সিং ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল। সূত্রের খবর, প্রায় 4.5 ঘন্টা ধরে চলা এনসিবির জিজ্ঞাসাবাদে রকুল দাবি করেছেন তিনি কোনো ড্রাগ পেডলারকে চেনেন না। তবে সূত্রের দাবি, রকুলকে জিজ্ঞাসাবাদ করে কর্ণে জোহরের বাড়ির পার্টি সম্পর্কে কিছু তথ্য পেয়েছে এনসিবি। 2019 সালে করণ জোহরের বাড়ির এই পার্টির ছবি একসময় শোরগোল ফেলে দিয়েছিল। এই হাউস পার্টিতে মাদকদ্রব্যের ব্যবহার নিয়ে অভিযোগ করেছিলেন শিরোমণি অকালি দলের বিধায়ক মনজিন্দর সিং সিরসা। এই পার্টিতে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, দীপিকা পাড়ুকন, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, ভিকি কৌশলের মতো তারকারা। এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর করণ জোহর দাবি করেছিলেন, এই রাতে সারা সপ্তাহের খাটনির পর সকলে মিলে সময় কাটাচ্ছিলাম, খাওয়া দাওয়া, খোশ গল্প হচ্ছিল। যদি অন্য কিছু হতো আমি কি এতই বোকা সেই ভিডিও পোস্ট করতাম? পার্টির এই ছবিতে ভিকি কৌশলকে দেখা যাচ্ছে নাক পরিষ্কার করতে। এ প্রসঙ্গেও করণ জোহর দাবি করেছিলেন, নাক পরিষ্কার করাও এখন অপরাধ, আলোর ছায়া পড়লে সেটাকে পাউডার ভাবা হয়। ডেঙ্গি জ্বর থেকে সবে উঠেছে ভিকি, ও লেবু জল খাচ্ছিল। ভিডিও তোলার 5 মিনিট আগে আমার মা এসেও বসেছিল ওই আড্ডায়। কিন্তু সেই পার্টি কি এবার এনসিবির নজরে? ড্রাগ কাণ্ডে শুক্রবার করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার ক্ষিতিজ রবি প্রসাদকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বৃহস্পতিবার রাতে তার ভারসোভার বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে। এনসিবি সূত্রে খবর, ক্ষিতিজ নিয়মিতভাবে বিশাল পরিমাণে গাঁজা সংগ্রহ করে রাখেন নিজের কাছে। তল্লাশি চালিয়ে মারিজুয়ানা এবং খুব অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে ক্ষিতিজের বাড়ি থেকে। বলিউডে ক্ষিতিজ করণ জোহরের ঘনিষ্ঠ বন্ধু এবং সহকারী বলে পরিচিত। এই মুহূর্তে গোয়ায় সপরিবারে ছুটি কাটাচ্ছেন করণ জোহর। এখন নানা মহলে প্রশ্ন উঠছে, এবার কি তাঁকেও সমন পাঠাতে পারে এনসিবি? বলিউডের সিদ্ধার্থ মালহোত্রা, মনোজ বাজপেয়ীর সঙ্গে আয়ারি ছবির মধ্যে দিয়ে অভিষেক রকুলপ্রীতের। এরপর অজয় দেবগন ও টাব্বুর সঙ্গে দে দে প্যার দে ছবিতে অভিনয় করেন তিনি। হিন্দি ছবিতে এখনো সেভাবে দাগ কাটতে না পারলেও তামিল, তেলেগু, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্টার রকুলপ্রীত।
রকুল প্রীতির জন্ম নয়াদিল্লিতে। দিল্লির আর্মি পাবলিক স্কুলে পড়াশুনো। দিল্লি বিশ্ববিদ্যালয় জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে অঙ্কে স্নাতক। ঘোড়দৌড় এবং গল্ফে পারদর্শী রকুল। ক্যারাটেতে ব্লু বেল্ট। ভরতনাট্যমেও প্রশিক্ষিত রকুল। সেই তাঁরই নাম জড়িয়ে গেছে এনসিবির ড্রাগ তদন্তে। এনসিবি সূত্রে দাবি, রিয়ার সঙ্গে ড্রাগ নিয়ে রকুলের চ্যাট সামনে আসা ছাড়াও রিয়া তাঁর বয়ানে রকুলের নাম নিয়েছেন। যদিও রিয়ার আইনজীবী সতীশ মানিশিন্ডে ইতিমধ্যেই দাবি করেছেন রিয়া তাঁর বয়ানে বলিউডের কারো নাম নেয়নি। তবে এদিন রকুল প্রীতকে জিজ্ঞাসাবাদ করা হলেও গোটা দেশের নজর রয়েছে শনিবারের দিকে, কারণ শনিবারই এনসিবির সামনে হাজির হবেন ত্রিমূর্তি: দীপিকা পাড়ুকোন, সারা আলী খান ও শ্রদ্ধা কাপুর। ড্রাগ তদন্তে দীপিকার নাম উঠে আসে 2017 সালের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে। এনসিবি সূত্রে দাবি, হোয়াটসঅ্যাপ চ্যাট অনুযায়ী দীপিকা তার ম্যানেজার করিশ্মাকে প্রশ্ন করেন, তোমার কাছে মাল আছে? করিশ্মার জবাব, হ্যাঁ বাড়িতে আছে, তবে আমি বান্দ্রায়, যদি রাজি থাকো তাহলে অমিতের সঙ্গে কথা বলতে পারি। উত্তরে দীপিকা লেখেন, হ্যাঁ প্লিজ বলো। মিনিট চারেক বাদে করিশ্মার উত্তর, অমিতের কাছে আছে। তখন দীপিকা জানতে চান, ওর কাছে হ্যাশ আছে তো, উইথ নয় কিন্তু। কিছুক্ষণ বাদে করিশ্মা লেখেন, তুমি কোকোতে কখন আসছো? দীপিকা বলেন, 11:30 থেকে 12টার মধ্যে। আর এই প্রেক্ষাপটে অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী নগমার প্রশ্ন, হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে অভিনেত্রীদের ডাকা হচ্ছে, কিন্তু যে কঙ্গনা রানাওয়াত নিজে প্রকাশ্যে ড্রাগ আসক্তির কথা স্বীকার করেছেন, তাকে কেন ডাকছে না এনসিবি? এনসিবির কাজ কি প্রয়োজন মতো তথ্য ফাঁস করে জনপ্রিয় অভিনেত্রীদের হেনস্থা করা? দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে পড়ুয়াদের হামলার অভিযোগ ওঠার পর সেখানে গিয়ে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন দীপিকা। তখন বিজেপির কোন নেতা দীপিকার ছবি বয়কটের ডাক দিয়েছিলেন। আবার বিজেপির হেভিওয়েট নেতা গোপাল ভার্গব বলেছিলেন, নায়িকার তো মুম্বাইতে নাচা উচিত, জেএনইউতে যাওয়ার কি দরকার? দীপিকা পাড়ুকোন অপরাধের মধ্যে জেএনইউর আন্দোলনের সময় পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। এটা তো কোনো কারণ হতে পারে না যে হঠাৎ করে তাকে বাড়তি একটু বিড়ম্বনার মধ্যে পড়তে হবে। কেন তাকে বিড়ম্বনার মধ্যে পড়তে হবে? তদন্ত তো সারা জীবন হতে পারে, সত্যি তদন্ত হোক, কিন্তু বাছাই করে তদন্ত হচ্ছে না তো। 2011 সালে একটি সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, আমি রাজনীতি বেশি বুঝি না, তবে টিভিতে দেখে যেটুকু বুঝেছি, রাহুল গান্ধী নিজের কাজের মধ্য দিয়ে যুব সম্প্রদায়ের মধ্যে উদাহরণ হিসেবে উঠে এসেছেন। আশা করি একদিন তিনি প্রধানমন্ত্রী হবেন। এরপর দীপিকাকে প্রশ্ন করা হয়, আপনি কি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? উত্তরে দীপিকা বলেন, নিশ্চয়ই, আমি মনে করি তরুণদের সঙ্গে তিনি সহজেই মিশে যেতে পারেন। তার ভাবনা চিন্তা প্রথাগত, তবে তিনি কাজ করেন ভবিষ্যতের কথা ভেবে। আর দীপিকার মুখে রাহুলের প্রশংসা শুনে তার দায়ে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে ঝাঁপিয়ে পড়েছিলেন মোদী মন্ত্রিসভার সদস্য স্মৃতি ইরানি। এবার ড্রাগ তদন্তে সবার প্রথম বলিউডের হেভিওয়েটদের মধ্যে সেই দীপিকাকেই ডাকলো কেন্দ্রীয় এজেন্সি এনসিবি। ওদের সরকারি সমস্ত বন্দোবস্ত ব্যবস্থা, এজেন্সি, এগুলোকে ওরা নজর ঘোরানোর জন্যেই, বিভিন্ন নজর ঘোরানোর জন্যেই, রাজনৈতিক কারণে এবং নিজেদের ব্যর্থতা অপদার্থতা ঢাকতেই ব্যবহার করছে। কৃষি বিল থেকে মানুষের নজর ঘোরাতে এই দীপিকা পাড়ুকোন ড্রাগ এইসব নিয়ে বিরোধীরা নাচানাচি করছে। এদিকে মস্তানি যখন বেকায়দায়, তখন তার পাশে পুরো দমে রয়েছেন বাজিরাও। শনিবার মস্তানিকে ডেকেছে এনসিবি, আর তার বর্ম হয়ে হাজির থাকতে চান বাজিরাও। ড্রাগ মামলায় শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সামনে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। আর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় পাশে থাকতে চেয়ে আবেদন করলেন রণবীর সিং। इश्क जो तूफानी दरिया से बगावत कर जाए वो इश्क, भरे दरबार में जो दुनिया से लड़ जाए वो इश्क, जो महबूब को देखे तो खुदा को भूल जाए वो इश्क। পর্দার প্রেম আগেই বাস্তবে রূপ নিয়েছে, আর ঘরুনি যখন সংকটে, তখন তাকে একা ছাড়তে নারাজ রণবীর। এনসিবির কাছে আবেদনপত্রে রণবীর বলেছেন, দীপিকা মাঝে মাঝে অ্যাংজাইটিতে ভোগেন, সেই জন্যই তিনি জিজ্ঞাসাবাদের সময় স্ত্রীর পাশে থাকতে চান। বৃহস্পতিবার গোয়া থেকে মুম্বাই আসা পর্যন্ত আগাগোড়া স্ত্রী দীপিকার সঙ্গে ছিলেন রণবীর। দীপিকাকে আনতে তিনি নিজে প্রথমে গোয়া যান, তারপর দুজনে একসঙ্গে চার্টার ফ্লাইটে মুম্বাইয়ে ফেরেন। সাধারণত জিজ্ঞাসাবাদের সময় অন্য কোনো ব্যক্তিকে সেখানে উপস্থিত থাকতে দেয় না এনসিবি। সূত্রের খবর, দীপিকার সঙ্গে তাকে এনসিবি অফিস পর্যন্ত আসতে দেয়া হলেও জিজ্ঞাসাবাদের সময় থাকতে দেয়া হবে না। हमारे दिल एक साथ धड़कते हैं मस्तानी, और एक साथ रुकते भी हैं। দীপিকা ছাড়াও শনিবার এনসিবির সামনে হাজির হবেন বলিউডের আরো দুই তারকা অভিনেত্রী, শ্রদ্ধা কাপুর ও সারা আলী খান। ছিচড়ে ছবিতে শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধার সঙ্গে কাজ করেন সুশান্ত। সাইফ আলী খান ও অমৃতা সিং এর মেয়ে সারার প্রথম ছবি কেদারনাথে মুখ্য ভূমিকায় ছিলেন সুশান্ত।
কিন্তু ড্রাগ মামলায় এই দুজনের নাম উঠে গেল কি করে? এনসিবি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে রিয়া চক্রবর্তী জানিয়েছেন তিনি মাঝে মাঝে সারার থেকে ড্রাগ নিতেন। সুশান্তের লোনাভালার ফার্ম হাউসের ম্যানেজারের দাবি, সেখানেও সুশান্তের সঙ্গে যেতেন সারা আলী खान। सारा मैम को तो मैं लगभग नवंबर 2018 से देखा हूँ और जनवरी फरवरी तक 2019 तक उनका साथ आना जाना चालू था, उनका चल रहा था। और ज़्यादातर क्या वो उनके साथ में भी ज़्यादातर आइलैंड पे टेंट वगैरह लगाते थे, कुछ छोटी मोटी पार्टी होती थी उनके साथ में। पार्टी मतलब जैसे पिकनिक वगैरह, जैसा आप जैसा समझो। সুশান্তের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টে দেখা গিয়েছে 2019 সালের 28 মার্চ অ্যাকাউন্ট থেকে 40,000 টাকা খরচ করা হয়। তার ডিটেলসের জায়গায় লেখা ছিল পাবনা ছিচড়ে পার্টি। ছিচড়ে ছবিতে সুশান্তের সঙ্গে কাজ করেছিলেন শ্রদ্ধা কাপুর। সুশান্তের ফার্ম হাউসের ম্যানেজারের দাবি, সেখানে পার্টিতে আসতেন শ্রদ্ধা কাপুরও। छिछोरे की कुछ शूटिंग कंप्लीट हुई थी पूना में, तो श्रद्धा कपूर और बाकी के जो एक्ट्रेस है, जो मेंबर थे साथ में, वो सब वहाँ पे उनको बुलाए थे। वो लगभग दोपहर के वक्त 2-3 बजे या 2 या 4 बजे के करीब आए थे वो, और वो भी आइलैंड पे गए थे उन लोग। वहाँ पे वहाँ जाने के बाद में श्रद्धा कपूर लगभग 8 बजे करीब रात में 8 बजे निकल गई, मुंबई के लिए चली गई। তবে শ্রদ্ধা ও সারা একসঙ্গে নয়, সুশান্তের সঙ্গে আলাদা আলাদা আসতেন বলে দাবি ফার্মের ম্যানেজারের। এনসিবি সূত্রে দাবি, 2019 সালের 28 মার্চ সুশান্তের ফার্ম হাউসে যে পার্টি হয়েছিল সেখানেও ড্রাগ ব্যবহার করা হয়। এর মধ্যে যে জয় সাহার হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্রে দীপিকা পাড়ুকোনের নাম উঠে এসেছে, তার সঙ্গে শ্রদ্ধা কাপুরেরও একটি চ্যাট সামনে এসেছে যেখানে ড্রাগ নিয়ে কথা হয়। সূত্রের দাবি, জয়া সাহা বলেন, তুমি নিচে এসে ফোন করো, আমি নিচে গিয়ে তোমাকে দিয়ে দেবো। এরপর জয়া সাহা আবার হোয়াটসঅ্যাপে লেখেন, হ্যালো, আমি আজ সিবিডি অয়েল জিন্দালের সঙ্গে পাঠাচ্ছি। উত্তরে শ্রদ্ধা লেখেন, থ্যাংক ইউ। এতে জয়া সাহা আবার হোয়াটসঅ্যাপে একটি স্মাইলি পাঠান। তাতে শ্রদ্ধা লেখেন, শোনো, আমি এখনো এসএলবির সঙ্গে দেখা করতে চাই। এই সূত্রে শনিবার দীপিকার পাশাপাশি শ্রদ্ধা এবং সারাও হাজির হবেন এনসিবির সামনে। দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশকেও শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। এরই মধ্যে সুশান্তের মৃত্যু আরও এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে। एम्स के एक डॉक्टर जो आज के दिन इस कमेटी में है, नाम नहीं बोलूंगा क्योंकि उनसे मैंने पूछा नहीं है कि बताना चाहिए कि नहीं बताना चाहिए उनका नाम, लेकिन उनको मैंने फोटोग्राफ्स भेजे थे जो मीतू के खुद के खींचे हुए फोटो थे, जो सुशांत की बहन के खींचे हुए फोटो थे, और उन फोटोग्राफ्स को देख करके उन्होंने मेरे से कहा था कि ये 200% डेथ बाय स्ट्रैंगुलेशन है, ये सुसाइड हो ही नहीं सकता। সুশান্তকে কি সত্যিই হত্যা করা হয়েছে? সুশান্ত কি আত্মহত্যা করেছেন? সুশান্ত আত্মহত্যা করে থাকলে কি রিয়া তাকে প্ররোচনা জুগিয়েছেন? আদৌ কি রিয়া সুশান্তের অ্যাকাউন্ট থেকে 15 কোটি টাকা গায়েব করেছিলেন? এর কোনো উত্তরই এখনো পর্যন্ত দিতে পারেনি দুই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এবং ইডি। আর এই আসল প্রশ্নগুলোর উত্তরের পরিবর্তে এনসিবি যেভাবে ড্রাগ তদন্তে সক্রিয় হয়ে উঠছে, তাতে এবার সিঁদুরে মেঘ দেখছেন খোদ সুশান্ত সিং রাজপুতের পরিবার। आज के दिन में ये समझ में नहीं आ रहा कि सीबीआई को इस मामले को अबेटमेंट टू सुसाइड से मर्डर में कन्वर्ट करने में क्या प्रॉब्लम आ रही है, क्यों इसमें विलंब हो रहा है। परिवार को ये फीलिंग हो रही है कि सही मामले तक जाने की जो है प्रयास, उसमें कहीं न कहीं एक कमी आ रही है। ড্রাগ যোগ নিয়ে এনসিবির তদন্তে বলিউড উত্তর হলেও এতে সুশান্তের মৃত্যু তদন্তের আদৌ কোনো লাভ হবে কিনা প্রশ্ন তুলেছেন সুশান্তের পরিবারের আইনজীবী। नारकोटिक्स कंट्रोल ब्यूरो का बड़े बड़े फिल्म स्टार को बुला करके एक उनसे वो करने का मेरे को तो कोई समझ में नहीं था औचित्य। कोई उसमें कोई इनका कोई ड्रग ट्रेड में लोगों का इन्वॉल्वमेंट नहीं है, कोई इन लोगों का सिंडिकेट को फाइनेंस करने का केस नहीं है। इन लोगों का अगर कोई बहुत से बहुत केस होगा तो अच्छा, अक्यूज्ड के कहने से किसी का नाम अगर जोड़ा नहीं जा सकता है इतने आसानी से। इसलिए मेरे हिसाब से जो दिशा जा रही है इस इन्वेस्टिगेशन की, वो दिशा जरा घबराने वाली है। সব মিলিয়ে সুশান্তের মৃত্যুতে ফের নয়া মোড়। এবিপি আনন্দ।